রাজাকারদেরকেও আর রাজাকার বলবেন না, শহীদ বলবেন। কারণ জাতীয় সংসদে শোক প্রস্তাবে রাজাকারদেরকে শহীদ হিসেবে বলা হয়েছে এবং দুঃখজনক আমাদের মাননীয় স্পিকার তিনি এটা মাইনা নিছেন। চলেন আমরা যে সকল রাজাকারকে শহীদ বলা হয়েছে তারা আসলেই শহীদ নাকি রাজাকার সেই বিষয়ে জানি। কাদের মোল্লা মিরপুরে গণহত্যা এবং সাধারণ মানুষকে হত্যা, মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবীদের উপর নির্যাতন, হত্যা এবং নিরীহ মানুষকে ধরে নিয়ে হত্যা, লাশ গুম করার সঙ্গে অভিযুক্ত। এই কারণে ওনাকে শাস্তি দেওয়া হয়েছে। উনি এখন শহীদ হয়ে গেছেন, ওনার নাম শহীদ, জীবিত শহীদ। এটিএম আজহার বলেছেন উনি একজন শহীদ। এটিএম আজহারকে জীবিত শহীদ বললাম যে রংপুরে গণহত্যার সঙ্গে অভিযুক্ত ছিল। 1400 মানুষকে হত্যা, 14 জনকে সরাসরি হত্যায় জড়িত থাকা, অনেক মানুষকে গুম করা, এই বিষয়গুলোর সঙ্গে এটিএম আজহার নিজে জড়িত ছিলেন। তিনি জেলে ছিলেন এবং তিনি শুকরিয়া আদায় করছেন জুলাই গণ অভ্যুত্থানের কারণে জেল থেকে মুক্ত হয়ে এই সংসদে আসতে পারছেন। জীবিত শহীদ এটিএম আজহারুল সাহেবের কথা বলছি। আর একজন শহীদের নাম বলছে মোহাম্মদ কামরুজ্জামান। আসেন, তার শেরপুরের বিধবা পল্লীর কথা জানেননি আপনারা? শেরপুরের বিধবা পল্লী গ্রামে একটা পুরুষকে বেঁচে রাখা হয়নি, পুরা সমস্ত নারী বিধবা হয়ে গেছে। সেই শেরপুরের কামরুজ্জামান সাহেব শেরপুরে গণহত্যা সংগঠনের নেতৃত্ব দিয়েছিলেন তিনি, নির্যাতন, অপহরণ, হত্যা এবং আল বদর বাহিনীর সহযোগিতায় মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিলেন তিনি শাস্তি পেয়েছেন। তার নাম জাতীয় সংসদে শোক প্রস্তাব হিসেবে শহীদ বলা হয়েছে। আলী হাসান মুজাহিদ, আমরা যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের কথা বলি না, এই যে চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের জামাতি উপাচার্য বলছিল যে বুদ্ধিজীবীদের হত্যায় পাক বাহিনী জড়িত না। আসলে পাক বাহিনী জড়িত থাক না থাক, মুজাহিদ সাহেব তার আল বদর দিয়া বুদ্ধিজীবীদের তালিকা করছিলেন মারার জন্য, এবং এইটা পাক বাহিনীর যে কমান্ডার সে স্বীকার করেছিল এবং এইটা গোলাম আদমও স্বীকার করছিল। তাহলে এই লোককেও শহীদ হিসেবে শোক প্রস্তাবে নাম লেখাবে। এই তো আমাদের বুদ্ধিজীবীদের, কতজন বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছিল জানেন? সংখ্যা লাগবে আপনাদের, সংখ্যা দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন কতজন বুদ্ধিজীবী: শিক্ষাবিদ 991 জন, চিকিৎসক 49 জন, আইনজীবী 42 জন, সাংবাদিক 13 জন, শিল্প সাহিত্যিক প্রকৌশলী 14 জন। এইভাবে প্রায় 1070 জনকে হত্যা করা হয়েছিল লিস্ট করে। সেই আলী মুজাহিদকে আমাদেরকে শহীদ বলতে হবে, এখন থেকে রাজাকার বলা যাবে না। মতিউর রহমান নিজামী আল বদর বাহিনীর প্রধান হিসেবে প্রধান ভূমিকা তিনি পালন করছেন বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে, তার উপর রায় হয়েছে। মীর কাশিম আলী চট্টগ্রামে ডালিম হোটেলের নাম মনে আসেনি? এই ডালিম হোটেলকে ক্যাম্প বানায় মানুষকে হত্যা করছে, নির্যাতন করছে এই মীর কাশিম আলী সাহেব। এই সব মানুষকে এখন থেকে শহীদ বলতে হবে। দুঃখজনক হলো আমি সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানাতে পারি নাই। দুঃখজনক হলো ওইখানে বিএনপির বড় ভাইরা ছিল, তারাও এটা মেনে নিছে। এই জায়গায় আপনাদেরকে জিজ্ঞাসা করছি, বিএনপির দায় আছে? হয়তোবা বলবেন যে সুশীল হওয়ার জন্য সংসদে একটা ক্যাওয়াটিক সিচুয়েশন হবে, শুরুতেই বিদ্রোহ হবে, মব সৃষ্টি করবে, হইচই করবে, সে কারণে বলেনি। কিন্তু নামের সঙ্গে শহীদটা যে লাগালো শোক প্রস্তাবের সময়, আপনারা এইটুকু শহীদটা বাদ দিয়ে দিতে পারতেন না? এটা সবকিছু মিলামিশে একটা সংসদ, ঠিক আছে বুঝতে পারছি, কিন্তু নামের সাথে শহীদ, এই যে মানুষগুলোকে হত্যা করছে সেই মানুষদের মধ্যে জীবিত শহীদ এটিএম আজহারুল সাহেব তো সংসদেই বসছে, বা এগুলো তো শহীদ হিসেবে দিচ্ছেন, এটা দায় আছে না আপনাদের? দায় আছে না? এই দায় কিভাবে শোধ করবেন? জাতীয় সংসদ যাচ্ছে, আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই আঙ্গুলে দেখাই দিচ্ছে দাঁড়াও। হ্যাঁ, ওরা তো জাতীয় সঙ্গীত গাওয়ার সময় ওরা তো দাঁড়ানোর প্রয়োজনীয়তা উপলব্ধি করে না। অর্ধেক দাঁড়াই আছে, অর্ধেক বসে আছে, এই হলো এদের অবস্থা। আবার জাতীয় সঙ্গীতের সময় শেয়ালের মতো হুক্কা হওয়া কেন করতেছে? যে রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন সাহেব তিনি কেন ভাষণ দিবেন? এটিএম আজহার এখানে দাঁড়ায় ঘৃণ্য অপরাধী রাজাকারদেরকে, খুনিদেরকে, গণহত্যাকারী ধর্ষকদেরকে শহীদ বলতে পারবে, আর রাষ্ট্রপতি ভাষণ দিতে পারবে না, আর ওরা জাতীয় সঙ্গীতের সময় বসে থাকবে। এই সব কিছু মিলিয়ে আমি আজকে ওইখানে আমরা যারা উপস্থিত ছিলাম, এটা আমারও দায় আছে। আমার কিছু করারও ছিল না, আমরা যে অংশে ছিলাম সেই অংশটা অনেক দূরে, এখান থেকে চিল্লালেও শোনা যেত না, তারপরেও আমার বোবা চিৎকার করা উচিত ছিল এবং অন্য যারা ছিল সবার চিৎকার করা উচিত ছিল। এটা তো এই যে নীরবে চুপ করে শোক প্রস্তাব পাশ করে নিল, তাহলে এখন এই লোকদেরকে আপনি রাজাকার বলবেন কিভাবে? এখন তো বলতে হবে শহীদ কামরুজ্জামান, শহীদ কাদের মোল্লা, শহীদ মুজাহিদ, শহীদ নিজামী। এটিএম আজহারুল ইসলাম ভাই, আপনাকে জিজ্ঞাসা করি, আপনি যে মানুষগুলোকে শহীদ বললেন, আপনি নিজেও মৃত্যুদণ্ডে অভিযুক্ত, সেখান থেকে আপনি যেরকম ভাবে ওকে একটা সিস্টেম করে, তো এখন তো সরকার ওই রকমই ছিল, বাইরে আসছেন, ভালো কথা। আচ্ছা আপনি বলেন তো 1971 সালের যুদ্ধের পর আপনি পালাই গেছিলেন কেন? আপনি যদি কোনো নির্দোষ হন, একবার নিরপরাধ মানুষ হন, আপনি পালাইছিলেন কেন? গোলাম আজম কেন পালাইছিল বলেন? আরে ভাই, আপনারা এমন অপরাধী, বাংলাদেশের মানুষ 3 বছর হজ করতে পারে না, আপনাদের জন্য হজ করতে দেন নাই। 3 বছর হজ করতে দেন নাই, যে সৌদি আরব কি বোঝায় রাখছে যে না এই দেশের মানুষকে হজ করতে দেওয়া যাবে না? আপনারা আল্লাহর নাম নিয়ে যুদ্ধ করছেন, হ্যাঁ, ধর্মের উপর দোহাই দিয়ে। 1971 সালে আমাদের মুসলিম সন্তানরাই পাক বাহিনীকে রুখে দিছিল, মুসলিম সন্তানরা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হিন্দু ছিল না, হ্যাঁ, তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন সাহেব, শহীদ নজরুল ইসলাম, তারা হিন্দু ছিল না। এটা সত্য কথা, মানতে হবে তো যে হিন্দুদের উপর সবচেয়ে বেশি নিপীড়ন ছিল, কারণ ধর্মের দোহাই দিয়ে নির্যাতন করছে, ধর্মের দোহাই দিয়ে হত্যা করছে। তারা ভারতে গিয়েছিল, শরণার্থী আশ্রয় নিয়েছিল। কিন্তু আপনারা যেভাবে রাজনীতিটা করেন, আজকে যে কাজটা করলেন, যে শহীদ কাদের মোল্লা, শহীদ কামরুজ্জামান, হ্যাঁ, আল বদর বাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা ক্যাম্পে নিয়ে যায় লিস্ট করে মানুষ হত্যা করছে, বাংলাদেশের ডক্টর, চিকিৎসক, শিক্ষক, বুদ্ধিজীবী, জ্ঞানী মানুষদেরকে হত্যা করছেন বাংলাদেশে কেন? পঙ্গু করার জন্য। আপনারা খুব সৎ লোকের শাসক চান, সৎ লোক, ভালো মানুষগুলোকে মাইরা আবার বলেন সৎ লোকের